হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তোমাতে বসন্ত, পর্ব 24, একটু স্পেশাল পর্ব। লেখা জেরিন আক্তার। প্রাণীশা স্নিগ্ধকে দেখে ওকে কাদা ছুঁড়ে মারল। স্নিগ্ধ হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রাণীশা বলল, মিথ্যে বললেন কেন? কি ভেবেছেন আমি আপনাকে চিনতে পারবো না? স্নিগ্ধ ওর হাত দুটো ধরে বলল, তা না হয় বুঝলাম, আর কাদা দিও না। প্রাণীশা নিজের হাত ছাড়িয়ে বলল, আমাকে মিথ্যে বললেন কেন তাহলে? স্নিগ্ধ মৃদু হেসে বলল, এই সামনেই আমার অফিস, এখান দিয়েই যাওয়া আসা করি, তাই ভাবলাম তোমাকে একটু বোকা বানালে কেমন হয়। প্রাণেশা এই শুনে আরও কাদা ছুঁড়ে ওর শার্ট প্যান্ট নষ্ট করে ফেলল। পাশ থেকে একজন বৃদ্ধা পুরুষ এগিয়ে এসে স্নিগ্ধকে বলল, কি হয়েছে? বৃষ্টির মধ্যে বউয়ের কথা শুনছো না কেন? স্নিগ্ধ হেসে বলল, আমার বউয়ের মাথায় একটু সমস্যা আছে। যা শুনে প্রাণেশার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আজ তো স্নিগ্ধর খবর আছে। পরের দিন সন্ধ্যার আগ দিয়ে স্নিগ্ধ এসে প্রাণেশাকে নিয়ে গেল। সুভা অনেকবার বলেছে আর 2 দিন থাকতে, কিন্তু কে শোনে কার কথা। রাতে স্নিগ্ধ আর আরশাদ খান মিলে অনেকক্ষণ ফোনে কথা বলে একটা বুদ্ধি বের করলেন, যাতে সৌরভ আর সুভার মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়। সকালে খাবার টেবিলে আরশাদ খান সৌরভকে বললেন, সৌরভ, আমাকে আজই ঢাকার বাইরে যেতে হবে। জানোই তো সেখানে একটা ফ্ল্যাট করছি, তো আমি চাই সেটা আমার প্ল্যান মতো হোক। সৌরভ গম্ভীর কণ্ঠে বলল, ভালোই তো। আরশাদ খান শ্বাস ছেড়ে বললেন, আমি 15-20 দিন সেখানেই থাকবো। সৌরভ কপাল কুঁচকে নিয়ে বলল, কেন? প্রতিদিন তো এত দূর জার্নি করে যেতে পারবো না, বয়স হচ্ছে, তাই ওখানে শিফট হয়ে যাব। সৌরভ কি যেন ভেবে বলল, তাহলে আমি যাই, তুমি বাড়িতে থাকো। আরশাদ খান মাথা নাড়িয়ে বললেন, তুমি গেলে তাহলে আর কি, ওই ফ্ল্যাটটা ভেবেছি আমি নিজের মতো করে বানাবো। সৌরভ খাবারের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে যাও। আরশাদ খান এই প্ল্যানে সাকসেস হলেন। আর হ্যাঁ সৌরভ, তোমার অফিসে যাওয়ার দরকার নেই। যখন খুব দরকার হবে ম্যানেজার কল দেবে। ওকে, আজ বিকেলেই বেরিয়ে যাব। তুমি কিন্তু বাড়িতে থাকবে, সুভাকে রেখে কোথাও যাবে না। এভাবেই 2 দিন চলে গেল। রাত 8টা। রাজিয়া বেগম তার শাশুড়ি আসমা খাতুনের সাথে কথা বললেন ফোনে। আসমা খাতুন গ্রামে থাকেন। সেখানে তার আরেক ছেলে রফিক রেজা চৌধুরী তার কাছেই থাকেন। আসমা খাতুন তিনি কল করে বাড়ির সবাইকে যেতে বললেন। বিশেষ করে স্নিগ্ধ আর সুভার বিয়ে হয়েছে বলে ওদের দেখার আগ্রহ খুব। স্নিগ্ধর বিয়ের সময় এসেছিলেন, কিন্তু বিয়ের পরের দিন চলে গিয়েছেন। সাইদ রেজা চৌধুরী সৌরভ আর সুভাকেই বাড়িতে আসতে বললেন। একই সাথে কালকেই বেরিয়ে পড়বেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। পরের দিন সৌরভ আর সুভা এলো সকাল 11টার দিকে, আর সবাই মিলে গ্রামে যাওয়ার জন্য রওনা হলো দুপুর 2টার দিকে। গ্রামে এসে পৌঁছালো 5টার দিকে। আসমা খাতুনের খুশি দেখে কে। একই সাথে নাত বউ আর নাত জামাই প্রাণেশা আর সৌরভকে স্বর্ণের চেন পরিয়ে বরণ করে ঘরে তুললেন। বাড়িটা 2তলা, তবে একটু পুরানো, কিন্তু মোটেও বোঝা যায় না পুরনো। সবাইকে যার যার রুম দেখিয়ে দেওয়া হলো। সৌরভ আর সুভার রুমে আসতে পারলেও প্রাণেশা আসতে পারেনি। সবাই নতুন বই দেখছে। সৌরভ ফ্রেশ হতে ঢুকলো। সুভা ওদের জামা কাপড়গুলো বের করে আলমারিতে তুলে রাখলো। সৌরভ ড্রেস চেঞ্জ করে এসে বিছানায় শুলো আর সুভাকে বলল, পানি নিয়ে এসো। সুভা পানি আনতে চলে গেল। সামনেই দেখা হলো রাইসার সাথে। সে সুভাকে দেখে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো। কখন এলি? মাত্র। আচ্ছা, স্নিগ্ধ ভাইকে দেখেছিস? সুভা ওকে একটু একটু জেলাস ফিল করাতে বলল, দেখো আশেপাশে হয়তো তার বউ নিয়ে ঘুরছে। রাইসা গম্ভীর কণ্ঠে বলল, ভালোই।
শোভা বলল, এই তোর সাথে পরে কথা হবে। উনি পানি চেয়েছে অনেকক্ষণ আগে, না নিয়ে গেলে মাথায় রাগ উঠবে। যা। শোভা চলে গেল পানি আনতে। রাতে খাবার টেবিলে সবার সামনে আসমা খাতুন রসিকতা করে প্রাণেশা আর স্নিগ্ধকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এবার ঘোরাফেরা করো, এর পরের বার যেন কোলে কাউকে দেখতে পাই। প্রাণেশা লজ্জায় লাল হয়ে মাথা নত করে ফেলল। স্নিগ্ধ ওর দিকে তাকিয়ে আবার আসমা খাতুনকে বলল, দাদু খাওয়ার মাঝে আবার কি বলছো? ওর কথা শুনে সবাই হেসে উঠল। আসমা খাতুন বললেন, এর পরের বার তিনজন হয়ে না এলে খবর আছে দাদু ভাই। সাইদ রেজা চৌধুরী হেসে আসমা খাতুনকে বললেন, মা ওদের একটু আরামে খেতে দাও, ওরা লজ্জা পাচ্ছে। সৌরভ খাবার খেয়ে ছাদে বসে ফোনে কথা বলছে আরশাদ খানের সাথে। ওদের বাড়িটা যেহেতু এখন খালি, তাই ওরা বাবাকে বাড়িতে ফিরতে বলল। সুভা ছাদে আসে কফি নিয়ে, সৌরভকে কফিটা দিয়ে পাশেই বসে। তারপর স্নিগ্ধ আর প্রাণেশা আসে। স্নিগ্ধ ওদের দুজনকে দেখে মিনমিন করে প্রাণেশাকে বলল, চলো অন্য জায়গায় যাই, ওরা প্রেম করুক। প্রাণেশা তাই চলে গেল। সৌরভ কফিতে চুমুক দিয়ে শোভার দিকে তাকাচ্ছিল। শোভা অন্যদিকে তাকিয়ে কি যেন দেখছে। হুট করে সৌরভ শোভাকে ডাকলো, শোভা এদিকে এসো। শোভা কাছে এসে বলল, বলুন। সৌরভ গম্ভীর গলায় বলল, তোমার বিয়ে হয়েছে কয়দিন? 7 দিন। সৌরভ আর একটু শক্ত গলায় বলল, এর মধ্যে শাড়ি পরেছো কয়দিন? শোভা নিচু গলায় বলল, 1 দিন। সৌরভ আগের ন্যায় বলল, কালকে সকালে থেকে যেন দেখি শাড়ি পরেছো। এমন না যে তোমার বিয়ে হয়নি, আর এমনও নয় যে এটা শহর, নতুন বিয়ে হয়েছে শাড়ি পরবে, বুঝেছো? শোভা সৌরভের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। সৌরভের রাগ করে বলা কথাটা সামান্য হলেও শোভার কাছে তা অনেক। রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাই প্রাণেশা আর স্নিগ্ধকে খুঁজছিল। দুজনকে পেলে জমিয়ে গল্প করবে। বড়রা আগে ঘুমিয়ে পড়েছে। এদিকে স্নিগ্ধ আর প্রাণেশা এসে বসে আছে বাড়ির পুকুরের সিঁড়িটায়। প্রাণেশা মনের আনন্দে স্নিগ্ধের বুকে মাথা রেখে পানিতে পা ডুবাচ্ছে। স্নিগ্ধ ইতস্তত ভেঙে বলল, প্রাণেশা তখন দাদুর কথায় কিছু মনে করো না, বাচ্চা নিয়ে তোমায় আমি জোর করব না, তোমার যখন ইচ্ছা হবে তখনই। প্রাণেশা কিছুক্ষণ তাকিয়ে রইল স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ ভ্রু উঠিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু বলেছি তো নাকি? প্রাণেশা লাজুক হেসে বলল, শুনিনি, কি বলেছেন, আবার বলুন। স্নিগ্ধ বাঁকা এসে বলল, কাছে এলে বলবো। আপনার সব সময় আজে বাজে কথা, ভালো কথা বলতে পারেন না? না, ভালো কথা বের হয় না। স্নিগ্ধ প্রাণেশাকে কাছে টেনে ঠোঁটে ঠোঁট মিশিয়ে নিল। মিনিট 5 পরে ছেড়ে দিয়ে বলল, এখন রুমে চলো, রাত হচ্ছে। না, আর একটু থাকি। ঠিক আছে। স্নিগ্ধ প্রাণেশাকে বুকে জড়িয়ে মৃদু আওয়াজে গান আওড়ালো, তোর আঁচলের গন্ধে আছে চিনতে পারার সুখ, টানলে কাছে লজ্জাতে তোর নেমেছে চিবুক, কল্পনাদের আশকারা দেই ইচ্ছে গাছে জল, অল্প আলো অল্প ছায়া অল্প আমায় বল, আমি যেতে পারি হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথা উঠে আমার কপালে জোটে দারুণ খুশির দল, কে তুই বল, কে তুই বল। প্রাণেশা হেসে বলল, আমি আপনার কে হই? স্নিগ্ধ হেসে বলল, আমার প্রাণ, আমার জান, আমার জীবন, আমার প্রেম, আমার ভালোবাসা। সৌরভ শুয়ে ফোন স্ক্রল করছে। শোভা ওর পাশে থেকে বালিশটা নিয়ে রুমের দরজা খুলতে নিল। সৌরভ উঠে বসে বলল, কোথায় যাবে এখন? ওই আসলে অন্য রুমে ঘুমাতাম। সৌরভ বিছানায় থেকে নেমে ওর সামনে এসে বলল, অন্য রুমে ঘুমাবে কেন? শোভা কিছু বলার আগে সৌরভী মাথা নাড়িয়ে বলল, কি প্রমাণ করতে চাইছো? তোমার যার সাথে বিয়ে হয়েছে সে তোমাকে বিছানায় ঘুমাতে দেয় না, এই তো? চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ো। শোভা চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সৌরভ পাশে শুলো। কিছুক্ষণ পরেই সৌরভ ফোন রেখে ঘুমিয়ে পড়ল।
তবে সবার মনে হয় না এই রাতে খুশিতে ঘুম হবে। কয়েকদিন ধরে সৌরভকে নতুন রূপে দেখছে। সকাল সকাল সৌরভ ঘুম থেকে উঠে স্নিগ্ধর সাথে পাশেই বাজারে গেল একটা জিনিস আনতে। আর শোভা সেই শাড়ি পরার চেষ্টা করছে। একা একা কি আর পরা যায়? সৌরভ 15 মিনিট পরেই রুমে ঢুকতে শোভাকে বসে থাকতে দেখে অবাক হলো। শোভা উঠে দাঁড়িয়ে বলল, একটা কাজ করে দিবেন? কি কাজ? একটু প্রাণেশাকে ডেকে দিন না, ওকে কল করছি কিন্তু ধরছে না। সৌরভ রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে দেখলো প্রাণেশা কাজ করছে। সৌরভ হাই তুলে ডাকলো, প্রাণেশা শোন তো, আসছি। প্রাণেশা উপরে চলে এলো। সৌরভের সামনে এসে বলল, বলো, তোর বান্ধবী ডাকছে, দেখ তো কি বলে। যাচ্ছি। সৌরভ নিচে নেমে এলো আর প্রাণেশা শোভার কাছে। শোভা ওকে দেখে বলল, এই শাড়িটা পরিয়ে দে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না। আর তোকে কতবার কল দিয়েছি। প্রাণেশা খিলখিলিয়ে হেসে শোভার শাড়িটা পরিয়ে দিল। শোভা বলল, তুই শাড়ি পরা শিখলি কই থেকে? প্রাণেশা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তোর ভাইয়ের থেকে। শোভা কর্তব্য বিমূঢ় অবাক কণ্ঠে বলল, কি, ভাইয়ার থেকে? প্রাণেশা হেসে বলল, উনিই তো শিখিয়েছে, তুই চাপ নিস না, আমার ভাইও তোকে শিখিয়ে দিবে। স্নিগ্ধর বাইরে ওর কাজিন শিয়াম, সাইফ, হিমি ওদের সাথে বাগানে কাজ করছে। সাইফ আর হিমি ওরা দুজন রফিক রেজা চৌধুরীর ছেলে মেয়ে। সাইফ ইউনিভার্সিটিতে পড়ে আর হিমি ক্লাস 10-এ। স্নিগ্ধরা বাগানে আজ রাতে ছোটোখাটো একটা পিকনিক করবে। প্রাণেশা স্নিগ্ধকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এলো। স্নিগ্ধ ঘেমে ভিজে গিয়েছে, মনে হচ্ছে যেন এখনই পুকুর থেকে গোসল করে এসেছে। প্রাণেশা দাঁড়িয়ে স্নিগ্ধকে দেখছিল। স্নিগ্ধ কাজ শেষে শার্টটা খুলে কাঁধে রেখে বাতাসে দাঁড়িয়ে আছে। সেই সুযোগে রাইসা এসে দাঁড়ালো ওর পাশে। প্রাণেশা কালকে রাতে শোভার দিকে রাইসার ব্যাপারে জেনেছে। রাইসা স্নিগ্ধর সাথে টুকটাক কথা বলছিল। একটা সময় ও স্নিগ্ধর দিকে তাকিয়ে হেসে বলল, ভাইয়া, তোমাকে কিন্তু এভাবে ভালোই লাগছে। তখনই প্রাণেশা এগিয়ে গিয়ে স্নিগ্ধর পিঠে জোরে সিমটি কেটে রাইসাকে বলল, উনি তোমার বড় ভাই হয়, বুঝে শুনে কথা বলবে। রাইসা হাসার চেষ্টা করে বলল, সিরিয়াস হয়ে বলিনি বুঝছো, জাস্ট মজা ছিল। প্রাণেশা স্নিগ্ধর দিকে তাকিয়ে হেসে দাঁত চেপে বলল, আপনার রুমে দাদু বসে আছে, ডাকছে অনেকক্ষণ ধরে। স্নিগ্ধ স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, যাচ্ছি। স্নিগ্ধ চলে গেল। প্রাণেশা রাইসার দিকে তাকিয়ে বাঁকা হেসে সেখান থেকে চলে এলো। রাইসা যেন ওর হাসি দেখে তেলে বেগুনে চলে উঠল। স্নিগ্ধ রুমে এসে ওর দাদিকে পেল না, তাই ডাকছিল। প্রাণেশা তখন রুমের দরজা লাগিয়ে দিল। স্নিগ্ধ বলল, দাদু কই? প্রাণেশা মুখ ভেঙচি দিয়ে বিছানায় এসে বসলো আর মুখ বাঁকিয়ে বলল, ভাইয়া, তোমাকে কিন্তু এভাবে ভালোই লাগছে। স্নিগ্ধ ফোঁস করে শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, স্নিগ্ধ, আজকে তুই বউয়ের হাতে পড়েছিস, তোর বউ জেলাস হয়ে এখন তোকে জ্বালিয়ে মারবে। স্নিগ্ধ হেসে বলল, তুমি বসো, আমি শাওয়ার নিয়ে আসি। স্নিগ্ধ শাওয়ার নিয়ে এলো। প্যান্ট পরলো ঠিকই, কিন্তু প্রাণেশা ওকে শার্ট পরতে দিল না। স্নিগ্ধ যেটাই ধরছিল প্রাণেশা সেটাই কেড়ে নিচ্ছিল। স্নিগ্ধ বলল, বাইরে যাব, শার্ট দাও। প্রাণেশা ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যান, না করছে কে? আর এমনিও আপনাকে এভাবে খুব ভালোই লাগছে, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।